হয় কোথায়? শীত প্রধান অঞ্চলে। আর সিফোটা হবে উষ্ণ অঞ্চলে। তাহলে C3C4 উদ্ভিদের পার্থক্যটা উদাহরণ লেখেন। কি কি উদ্ভিদ আছে? C3 উদ্ভিদ কারা কারা? আম, জাম, কাঁঠাল। আর C4 এর মধ্যে ভুট্টা, ইক্ষু, চীনা কাউন, মুথা ঘাস। দুর্বাঘাস বা মুথা ঘাস একই। দুর্বাঘাস, মুথা ঘাস দুটি। না সেম না, মানে এগুলা প্রায় দেখতে একই রকম। ঘাস প্রকৃতির আর কি। দুর্বাঘাস, মুথা ঘাস। হেডলাইন দিয়ে লেখেন যে হেডলাইন দিয়ে লেখেন ক্যাম্প CAM, ক্যাম্প চক্র। CRASSULACEAN, ক্র্যাসুলেসিয়ান। ক্যামের পূর্ণরূপ কি? আমরা দেখেন, আমরা কিন্তু তিনটা পড়ছি। একটা হলো সিটি চক্র, C4 চক্র, আর একটা ক্যাম্প চক্র। ক্যাম্পটা পড়তেছি। ক্যাম্পটা ওয়ান কাইন্ড অফ C4 এর মতো। ক্যামের পূর্ণরূপ লেখেন ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। ক্র্যাসুলেসিয়ান, CRASSULACEAN, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। CRASSULACEAN, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, এটার বলা হয় ক্যাম্প চক্র। দেখেন, পাথরকুচি গোত্রের উদ্ভিদে এই চক্রটি ঘটে। পাথরকুচি গোত্রের উদ্ভিদে এই চক্রটি ঘটে। উদ্ভিদে এই চক্রটি ঘটে। এই চক্রটি অনেকটা C4 বিক্রিয়ার মতোই। এই চক্রটি অনেকটা C4 বিক্রিয়ার মতোই। C4 উদ্ভিদের মতোই। পাথরকুচিতে দিনের বেলায় কি থাকে? পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলায় খোলা থাকে। আচ্ছা, শেষ। এখানে আর কিছু নাই, ক্যাম্প সম্পর্কে অত বেশি নাই। C4 এর মতো, জাস্ট লাইক C4। হেডলাইন দিয়ে লেখেন। এটা কিন্তু অনেক সময় খতে আসে বা MCQতে অনেক সময় আসে। হেডলাইন দিয়ে লেখেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন এর উৎস। অক্সিজেন কোথা থেকে নির্গত হয় এটা হলো আমরা শিখব। অক্সিজেনের উৎস কোনটা? সালোকসংশ্লেষণের বিক্রিয়াটা তো আমরা জানি যে 6 মোল অফ কার্বন ডাইঅক্সাইড, 12 মোল অফ পানি এটা থেকে তৈরি হবে 6O2 প্লাস 6H2O প্লাস C6H12O6। এর কথা হলো যে এই কার্বন ডাইঅক্সাইড সবার মধ্যে কিন্তু অক্সিজেন আছে, সবার মধ্যে অক্সিজেন আছে। এখন এই অক্সিজেন যেটা, এটা কই থেকে আইলো? কোথা থেকে এলো? এটা কি পানি থেকে আইলো না এটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসলো? এটা হলো কথা। কার্বন ডাইঅক্সাইড থেকে আসে এটা গ্লুকোজ। বোঝা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে C6H12O6। আর পানি যেটা, এটা হচ্ছে এটা। কিন্তু বাস্তবে কি এটার এক্সপেরিমেন্ট করে বের করে ফেলছে যে আসলে কার্বন ডাইঅক্সাইড মানে পানি অক্সিজেন থেকে, মানে অক্সিজেনের উৎস কোনটা, পানি না কার্বন ডাইঅক্সাইড? এক এক বিজ্ঞানী এক এক ধরনের এক্সপেরিমেন্ট করছে। উৎসের মধ্যে লেখেন যে হিল বিক্রিয়া। দেখেন, তিনি অজৈব জারক এবং পানির সালোকসংশ্লেষণ বিক্রিয়া ঘটিয়ে
অজৈব জারক এবং পানির সাহায্যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম হলেও শর্করা উৎপন্ন হয়নি। অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম হলেও শর্করা উৎপন্ন হয়নি, সক্ষম হয় না আর কি। তাহলে আমরা ইনডাইরেক্টলি কি বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড দিলে তৈরি হচ্ছে শর্করা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি না দেই, কার্বন ডাইঅক্সাইড একটা জারক না বিজারক? জারক। তো কার্বন ডাইঅক্সাইডের মতো অন্য কোনো কিছু যদি দেই, সেক্ষেত্রে দেখা যায় অক্সিজেন ঠিকই হচ্ছে, বাট আমার শর্করা হচ্ছে না। এটা দ্বারা বোঝা যায় যে পানি যেটা এটা ট্রান্সফার হয়ে গেছে অক্সিজেনে, বাট কার্বন ডাইঅক্সাইড না থাকার জন্য এখানে কোনো শর্করা উৎপন্ন হয় না। এটা থেকে বোঝা যায় যে অক্সিজেন থেকে পানি। তাহলে রিঅ্যাকশনটা লেখেন যে 2 of A, এটা হলো অজৈব জারক নিছে, অজৈব জারক, তার সাথে O2 পানি, H2 রিঅ্যাকশন করাইছে, সানলাইট দিছে, ক্লোরোফিল এর সাহায্যে সে তৈরি করলো অক্সিজেন, ঠিকই করলো, বাট এর থেকে শর্করা উৎপন্ন হয় নাই। 2 of A H2 হইছে, 2 mol of A H2 হইছে, বাট এখানে কোনো শর্করা উৎপন্ন হয়নি। তাহলে এটাকে হিল বিক্রিয়া, যেটা ইনডাইরেক্টলি বলে দিচ্ছি যে এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় শর্করা আর পানি থেকে তৈরি হয় অক্সিজেন। তারপর হেডলাইন দিয়ে লেখেন যে ভ্যান নীল বিক্রিয়া, ভ্যান নীল পরীক্ষা। ভয় জবল আকার দন্ত না, ভ্যান নীল দন্ত নয় দীর্ঘিকার ল, ভ্যান নীল পরীক্ষা। লেখেন এই পরীক্ষার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া ঘটিয়ে, হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া ঘটিয়ে, আচ্ছা এটা কি H+4 কিন্তু H2S, হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া ঘটিয়ে শর্করা ও পানি উৎপন্ন হলেও অক্সিজেন উৎপন্ন হয়নি। এর থেকে বোঝা যায় কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা উৎপন্ন হয়। তাহলে ও আবার কি করছে, এই পণ্ডিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি না নিয়ে সে কি নিছে, হাইড্রোজেন সালফাইড, ওই একই প্রসেস করাইছে, সানলাইট দিয়ে ক্লোরোফিল দিছে, ক্লোরোফিল দিয়ে সে পাইছে কি শর্করা আর পানি, সে তৈরি হইছে শর্করা। শর্করা মানে হচ্ছে CH, কার্বন হাইড্রোজেন দুইটা থাকবে আর অক্সিজেন মনে হয় একটা থাকে না, CH2O। এটা হলো শর্করার ওভারঅল ফর্মুলা, যে কোনো একটা শর্করা হতে পারে, মনোস্যাকারাইড, যেখানে একটা চিনি হবে, এবং এখানে তৈরি হয়েছে পানি H2O, বাট এখানে কোনো অক্সিজেন তৈরি হয়নি। তো এইটার ওইটার মিনিং তো একই না, এটা তো কার্বন ডাইঅক্সাইড, ওইটাই সে কার্বন ডাইঅক্সাইড নেয় নাই। হ্যাঁ, ওইটার মধ্যে পানি নিচে তো অক্সিজেন উৎপন্ন হয়েছে, আবার এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড নিচে তো শর্করা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তো তাদের দুইজনের কথা প্রায় একরকম, মানে একই তো। হ্যাঁ, একই তো। এটা এক্সপেরিমেন্ট করে বের করছে। আর উনি ওনার জন্য, তাহলে উনি বের করছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড যদি না দেই তাহলে তৈরি হচ্ছে অক্সিজেন, শর্করা তৈরি হচ্ছে না। তাহলে এটা বলা যায় যে ইনডাইরেক্টলি বলতে পারি আমরা পানি থেকে তৈরি হচ্ছে অক্সিজেন। উনি আবার কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে কিন্তু পানি নেয় নাই, যার কারণে এখানে অক্সিজেন তৈরি হয় নাই। এর জন্য এটা দ্বারা বোঝা যায় যে পানি হলো, পানি থেকে তৈরি হবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হবে শর্করা। আরেকটা বিক্রিয়া, সেটা হলো রুবেন ও ক্যামেন এর তেজস্ক্রিয় পরীক্ষা। হেডলাইন দিয়ে লেখেন রুবেন ও ক্যামেন এর তেজস্ক্রিয় পরীক্ষা। তাহলে আগামী সপ্তাহ থেকে
কবে কবে? মঙ্গল, রবি, মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতি, শুক্র। শুক্র। তোমার এটা ফিক্স করছো? মাশাআল্লাহ। আমি কতবার চেঞ্জ করছি, 4টা থেকে 5টা গেছি, 5টা থেকে 6টা, এখন আবার সকালে পড়তে হবে। রুবেন ও ক্যামেন এর তেজস্ক্রিয় পরীক্ষা। কামাইনি কামেন কয়েকা ময়েকার জন্য কামেন। লেখেন অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ ঘটিয়ে তেজস্ক্রিয় অক্সিজেন এর উপস্থিতি প্রমাণ করেন। সালোক সংশ্লেষণ ঘটিয়ে তেজস্ক্রিয় অক্সিজেন এর উপস্থিতি প্রমাণ করেন। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করে আইসোটোপ নিচে তেজস্ক্রিয় অক্সিজেনযুক্ত শর্করা উৎপন্ন করতে সক্ষম হন। সে দুইটাই প্রমাণ করে দিয়েছে। আগের দুজনে যে করছিল ওরা যে কোনো একটা করছে, তাই না? পানি নিয়ে করছে, না হয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে করছে, আর উনি দুইটা নিয়ে করতে পারছে। প্রথমে সে যে তেজস্ক্রিয় অক্সিজেন যেটা নিল, এই যেখানে যখন তেজস্ক্রিয় অক্সিজেন পানিটা নিছে, পানির তেজস্ক্রিয় অক্সিজেন যখন নিছে, তখন এখানে অক্সিজেন হয়েছে তেজস্ক্রিয়, কার্বন ডাইঅক্সাইড আর শর্করা তৈরি হয়েছে। এখানে অক্সিজেন যখন পানি নিছে তখন অক্সিজেনটা হয়ে গেছে তেজস্ক্রিয়, আর যখন কার্বন ডাইঅক্সাইডের এটা যখন নিছে তেজস্ক্রিয়, তখন শর্করা হয়ে গেছে C6H12O6, এটা হয়ে গেছে তেজস্ক্রিয়। এটা দ্বারা কি বোঝা যায়? কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হয় আর পানি থেকে তৈরি হয় অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের থেকে তৈরি হচ্ছে শর্করা, আর ওটা থেকে তৈরি হচ্ছে পানি। তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা নিছে? 18। অক্সিজেনের কি কি আছে? 16 আছে, 17 আছে, 18 আছে। 18টা সে নিছে। হেডলাইন দিয়ে লেখেন সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। এগুলো কিন্তু ছোট প্রশ্নতে আসে। তাহলে হিল বিক্রিয়া কি, তারপর হলো ক্যামেন, রুবেন এবং কামেন তেজস্ক্রিয় বিক্রিয়াটা কি, আর ভ্যান নীল পরীক্ষা। আচ্ছা, প্রথম এটা পানি কেন লিখলো না, অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ কেন লিখলো? পানি মানে পানির অক্সিজেন যেটা, এটা মানে কথাটা কি লিখছি তাহলে মনে হয় একটু ইনকমপ্লিট। শুধুমাত্র অক্সিজেন লিখছেন, লিখবেন যে পানির অক্সিজেন, তাহলে পানির ওইটা কি তেজস্ক্রিয় অক্সিজেন। এটা হলো পানির তেজস্ক্রিয় অক্সিজেন, আর এটা কার্বন ডাইঅক্সাইডের তেজস্ক্রিয় অক্সিজেন। বোঝা গেছে? পানির প্রথমটা হলো পানির তেজস্ক্রিয়টা নিছে, আর পরেরটাতে কার্বন ডাইঅক্সাইডের তেজস্ক্রিয়টা নিয়ে সে প্রমাণ করছে। হেডলাইন দিয়ে লেখেন সালোক সংশ্লেষণ প্রভাবক সমূহ। কি কি আছে? 1 নম্বর হলো বাহ্যিক প্রভাবক, 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবের মধ্যে 1 নম্বর হলো তাপমাত্রা, এটা ইম্পর্টেন্ট। বাহ্যিক প্রভাবের মধ্যে 1 নম্বরে লেখেন তাপমাত্রা। তাহলে তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে ঝামেলা আছে, কমাইলেও ঝামেলা আছে, বাড়াইলেও ঝামেলা আছে। এর জন্য অপটিমাম টেম্পারেচার লাগবে। দেখেন সালোক সংশ্লেষণের অত্যানুকূল তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস,
এটা কিন্তু পরীক্ষা ইনভ্যারিবলি আসে। এখানে 3টা তাপমাত্রা আছে তাই না? পত্ররন্ধ্র একটা, সালোক সংশ্লেষণের পত্ররন্ধ্র এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট দুইটা সালোক থেকে সংশ্লেষণ তিনটা মনে রাখবেন। আর শ্বসনেরটা আসলে হ্যাঁ, ওটা 3টা কি বলছেন? 20 থেকে সালোক সংশ্লেষণ 22 থেকে 35, এটা তো আর ওটাতে শ্বসনে হলো 20 থেকে 45। হ্যাঁ তাহলে সালোক সংশ্লেষণে কত? 20 থেকে 22 থেকে 22 থেকে 35। 35 35 অত্যানুকূল তাপমাত্রা হলো 22 থেকে 35। এই তাপমাত্রার সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো কাজ করে। আর 0 ডিগ্রির নিচে এবং 45 ডিগ্রির উপরে সালোক সংশ্লেষণ হার কমে যায়। 0 ডিগ্রির নিচে এবং 45 ডিগ্রি এর উপরে সালোক সংশ্লেষণ চলতে পারে না। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 45 ডিগ্রির উপরে সালোক সংশ্লেষণ চলতে পারে না। কেন চলতে পারে না? কারণ ওইটার মধ্যে তো পত্ররন্ধ্রের ব্যাপার সেটা আছে। না না, পাতার মধ্যে বেশি কারণ এনজাইম, এদের জন্য যে এনজাইমগুলো লাগবে, এনজাইমগুলো অল এনজাইম আর প্রোটিন। প্রোটিন নষ্ট চিন্তা করেন 45 ডিগ্রি উপরে যদি যায়, 60 ডিগ্রিতে তো প্রোটিন এনজাইমগুলো গলা শুরু করবে। মানে যারা কাজ করবে ওরাই মানে ডিমের মতো এরা হয়ে যাবে। আগুনের মধ্যে ডিম দিলে যেরকম হয় এরকম হয়ে যাবে। তো প্রোটিনটা ডিনেচারেশন হয়ে যাবে। এর জন্য 45 ডিগ্রি উপরে গেলে প্রোটিনগুলো আর অ্যাক্টিভ থাকে না। আচ্ছা নেক্সট তারপরে লেখেন যে তারপরে কি 2 নম্বরে হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যেহেতু প্রয়োজন হয়, এটা মনে রাখবেন, হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছিলাম কেমিস্ট্রি, যে কি সূত্র জানো? একটা হলো সূত্র, একটা হলো এটা কি জানো বলে ভুলে গেলাম। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া। এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় দিলে কি হবে? বিক্রিয়াটার সামনের দিকে যাবে। আচ্ছা লাশা দিলে ও লাশা দিলে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় দিলে বিক্রিয়াটার সামনের দিকে এটা যাবে। তো আমাদের এখনই আছে। আর অক্সিজেনের পরিমাণ যদি বাড়ায় দেয়, উৎপাদনের পরিমাণ বাড়ায় দিলে বিক্রিয়াটা পেছনের দিকে আসবে না? হ্যাঁ, আর বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দিলে বিক্রিয়াটা সামনের দিকে। সামনের দিকে যাবে। তাহলে আমরা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকটা পড়ব। তাহলে এখানে যে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ হার বাড়ে। এই জন্য দেখছেন সৃষ্টিকর্তা কি সিস্টেম করে দিচ্ছে, আমরা বাতাসের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড বেশিও থাকে, এটাকে আমাদের প্ল্যান্টসগুলো কি করতে পারে? এটাকে কম্পেনসেট করতে পারে। এটাকে অক্সিজেনে কনভার্ট করে ফেলবে। কিন্তু সমস্যাটা তাহলে কি? কার্বন ডাই অক্সাইড তাহলে বাড়তেছে কেন? কারণ আমরা গাছগুলা কেটে ফেলতেছি। গাছ কেটে সেখান থেকে আমরা বসত বাড়ি ভিটা বানাই দিচ্ছি, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা তারপরে হলো অক্সিজেন। অক্সিজেন যদি বাড়ে তাহলে সালোক সংশ্লেষণ হার কমবে না বাড়বে? কমবে। তাহলে কেন অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ হার কমে। তারপর হলো এটা হলো কোষের আচ্ছা বাহ্যিক। আর একটা লেখেন যে আলো। আলোর কোষে তো ভালো লেখেন যে এটা বেগুনি নীল কমলা লাল। বেগুনি কমা নীল কমলা কমা লাল। বেনি কলা। বুঝছি তো। আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। বেগুনি নীল কমলা লাল। বেনি কলা সালোক সংশ্লেষণ ভালো হয়। একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। একটা লাইটের কথা যদি আমাকে বলে সেটা বলবো লাল আলো সবচেয়ে বেশি। আর যদি কয়েকটা লাইট বলে সেটা হবে বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। এই আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি। লাল আলোর তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় না। তারপর লেখেন যে আরটা কি? চাকরিতে সাদা পানি। এখানে লেখা আছে। সাদা আলো, সাদা হচ্ছে সবগুলোর মধ্যে। সাদার মধ্যে তো সবই আছে, সাদাটা অত বেশি ওই ইম্পর্টেন্ট। যে তরঙ্গের সাথে মধ্যে দৃশ্যমান আলো আমরা দেখতে পাই সাদা আলো হিসেবে। হ্যাঁ হ্যাঁ। সাদা আলো তো এগুলাই কি সবগুলাই কোশ্চেন কি? কোশ্চেন কোন কি? কোশ্চেন হচ্ছে এখানে সাদা আলো। এখানে- সাদা আলোর মধ্যে কি থাকে? 7টা আলো থাকে। হ্যাঁ এই 7টা আলোর আমরা একসাথে ভিন্ন সাদা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যখন একসাথে দুটো এটা আমরা তখন সাদা দেখি। সব আলোই আছে। এগুলো নিয়ে আমার রিসার্চ হচ্ছে 9 10 হচ্ছে। তাহলে কি বললাম? কি বলছি? পানি। তাহলে লেখেন পানি ফটোলাইসিসে পানি আচ্ছা সমুদ্রের কালার কি ভেঙে কেন বলতো?
হাইড্রোজেন ফটোলাইসিসে আয়ন উৎপন্ন করে, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। ফটোলাইসিস ফটোলাইসিসে পানি ভেঙে হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আয়ন, হ্যাঁ হাইড্রোজেন প্লাস আয়ন ও ইলেকট্রন উৎপন্ন করে, যা ফটোফসফোরাইলেশনে ব্যবহৃত হয়। ফটোফসফোরাইলেশনে ATP এবং NADPH2 NADH+H+ তৈরিতে ব্যবহৃত হয়। ও আরেকটা লেখেন, হাইড্রোজেন, ইলেকট্রন আর O2 অক্সিজেন, তাহলে তিনটে তৈরি হচ্ছে। প্রোটন প্লাস তৈরি হয়। তাহলে এটা তো বিক্রিয়া দেখা হ্যাঁ, যায়। বিক্রিয়ার মধ্যে আমরা যে পড়ছিলাম, হ্যাঁ। এই হাইড্রোজেনটা কিসে কোন কাজে লাগতেছে? হাইড্রোজেনটা ওই যে ইয়ার পরে আইসা পানিটা ভেঙে সানলাইটের সাথে পানি ভেঙে তিনটা জিনিস হয়। এটা হলো প্রোটন হয়, আর ইলেকট্রন ইলেকট্রন তারপর হবে। অক্সিজেন। অক্সিজেন হচ্ছে হাফ মোল অফ অক্সিজেন। তো এইটা তো মনে হইতাছে যে ইয়ার মধ্যে না বলছিলাম। হ্যাঁ, ওখানে পড়ছি। মানে এই যে বলছে ওই যে এই P2 এর মধ্যে কিতা কিতা না না না। এই হাইড্রোজেন প্লাস আয়নটা কোন কাজে ব্যবহৃত হয়? তো এইটা তো আমি বেশি মনে পড়তেছে সাইক্লোন পাম্প মতো করে। না 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 হ্যাঁ, ধুর, এটা তো এরকম নিছিলাম। আর এটার মধ্যে আমি একটা ওই যে সাইকেল পড়েছি না, হ্যাঁ, এটা জানি তো। চক্রীয় চক্রীর মধ্যেই লাগবে। এই যে এই যে এই খেয়াল করেন, NADH কত কোনো ক্লাস পাই না পাইছে এটা। হ্যাঁ হ্যাঁ, কালকে আসছ না? এটা কালকে বলে ইয়েগুলো কালকে পড়েছি। সেকেন্ড ক্লাস Second class। ক্লাসে লাস্ট ক্লাস। পানি ভেঙে কি তৈরি হয়? দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন আর অক্সিজেন। অক্সিজেন তৈরি হয়। এই হাইড্রোজেনটা থেকে তৈরি হবে, এই হাইড্রোজেনটা আমাদের কনভার্ট করবে NADH+H+। আর এই ইলেকট্রন দুইটা প্রথমে সানলাইট গিয়ে ফটো সিস্টেম 2 এর মধ্যে যখন পড়ে, এখান থেকে দুইটা ইলেকট্রন বের হয়। এই দেখেন, তারপরে PQ এর মাধ্যমে যায় সাইক্লোফ্লোর, ওই যে এইটা F এর মাধ্যমে, তারপর PC এর মাধ্যমে যায়। আমার বইয়ে ওই ছবিটা নাই, ওই যে এই বই আছে। এই যেটা আছে। আমি পাগল বই। এই সানলাইট যখন এই ফটো সিস্টেম 2 এর মধ্যে যখন পড়ে, এখান থেকে কি বের হয়? দুইটা ইলেকট্রন বের হয়। এই দুইটা ইলেকট্রনের ক্ষতিপূরণ করা লাগবে না? হুম মানে কি, আমার কাছে 10 টাকা আছে, 1 টাকা চলে গেল, আর 1 টাকা কই থেকে আনবো? অন্যজনের কাছ থেকে নিয়ে এসে আমাকে 10 টাকা বানাইতে হবে। কেন? তো ফটো সিস্টেম 2 তে যখন ইলেকট্রন থাকে, এখান থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, দূরে চলে যায়, তখন ওই দুইটা ইলেকট্রনকে সাপ্লাই দিয়ে রাখতে হবে না? হ্যাঁ, পানি। সাপ্লাই থেকে পানি ভেঙে ওই দুইটা ইলেকট্রন যে হচ্ছে, ওই দুইটা ইলেকট্রন এখানে চলে আসে। আর 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 কি হচ্ছে, ওই হাইড্রোজেন প্লাস আয়নটা কি করে? এর সাথে কম্বিনেশন করে NAD চলে আসে। আর ওই দুইটা ইলেকট্রন অক্সিজেনটা, সে একটা অক্সিজেন অণু আকারে বেরিয়ে আসে। হুম। কথা বুঝছেন না? এটা অনেকটা গরুর মতো। তুই কি বলছিস? বই গৃহপালিত গরুর মতো, গরুর কোনো কিছু বাদ যায় না, তাই না? চামড়া থেকে শুরু করে, পশম থেকে শুরু করে, মানে মূত্র থেকে শুরু করে সবকিছু ব্যবহৃত হয়। পছন্দের কি কাজ লাগে? হ্যাঁ, পশম থেকে আমরা বিভিন্ন কাপড় টাপড় বানাইতে পারি, মানে শীতের পোশাক বানাইতে পারি। গরু চামড়া দিয়ে না মানে। আচ্ছা, গরু চামড়া দিয়ে? হ্যাঁ, গরুর মানে চামড়া ভবিষ্যতে না, হবে আচ্ছা, দেখবেন, বেশি ভবিষ্যতে যখন এটা হইতেই পারে। এগুলো আমরা বলি। তাহলে হেডলাইন দিয়ে লেখেন যে, আরটা কি দাঁড়ান, খনিজ পদার্থ, লৌহ ম্যাগনেসিয়াম, আমি কি লিখছি? লৌহ ম্যাগনেসিয়াম, এটা তো ক্লোরোফিল গঠন করে। হ্যাঁ, লৌহ ম্যাগনেসিয়াম এর অভাব হলে ক্লোরোফিল উৎপাদন কমে যায়, ফলে সালোকসংশ্লেষণ হার কমায়। এটা ক্লাস 9 10 এ পড়ছিলাম। প্রথম দিকে নাইট্রোজেনও কিন্তু ছিল, নাইট্রোজেনের অভাবে কি ক্লোরোসিস না, তাই না? আচ্ছা, তারপরে হেডলাইন দিয়ে লেখেন যে, আচ্ছা দাঁড়ান, আর একটা জিনিস লিখছে এখানে, ভিটামিনের কথা লিখছে যদিও। ফটো অক্সোট্রপস লেখেন যে, আর একটা পয়েন্ট কি লেখেন যে, ভিটামিন বা অন্যান্য রাসায়নিক দ্রব্যের প্রভাব। লেখেন যে, এতে ভিটামিন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। ম্যাম বলছে আমরা যদি হেডলাইন লিখে যদি এটা আবার প্রয়োজন দেখি, তাহলে নাকি আমার নাম্বার 0 দিয়ে দিবে। তাহলে শুধু হেডলাইনগুলো লিখতে গেছি। না, শুধুমাত্র হেডলাইন, ভালো ইনফরমেশন দিতে। শুধু ইনফরমেশন দিতে, হ্যাঁ, ইনফরমেশন তো লিখবো। মানে প্রয়োজনটা আবার যাতে না লিখি আমরা। আচ্ছা, বুঝছি, কথাটা বুঝছি, কিন্তু এর মধ্যে লেখার মতো কিছু নাই তো। হ্যাঁ, কিন্তু ম্যাম বাকিটা তো আমি লিখলামই। ওই যে আমরা যা পারি তাই, কলেজের নিয়মে চললে প্রয়োজনীয় দ্রব্য, এই কি বললাম, ভিটামিন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য না থাকলে সালোক সংশ্লেষণ কমে যায়।
কারণ কারণ উদ্ভিদ এদেরকে তৈরি করতে পারে না। কারণ উদ্ভিদ এদেরকে তৈরি করতে পারে না। এদেরকে ফটো অক্সোট্রপস বলে। PHOTO ফটো অক্সো TROPHS ফটো AUXOTROPHS বলে। এটাকে ফটো অক্সোট্রপস বলে। কমে যায় সাধারণ কমে যায় তাই কি? একে ফটো অক্সোট্রপস। কারণ ওরা নিজেদের এবং এরা নিজেরা তৈরি করতে পারে না। এদেরকে কি করতে হয়? ভিটামিনগুলো নিতে হয়। এদেরকে বলা হয় ফটো অক্সোট্রপস। আচ্ছা, হেডলাইন দিয়ে লেখেন অভ্যন্তরীণ প্রভাবক। এক নম্বর হলো কি? পাতার বয়স। দেখেন, একেবারে কচি পাতা এবং বয়স্ক পাতায় ক্লোরোফিল কম থাকে, তাই সালোক সংশ্লেষণ হার কম। একেবারে কচি পাতা, তারপরে কচি পাতা এবং বয়স্ক পাতায়, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখবেন মানুষ আস্তে আস্তে কি হয়, প্রথম অবস্থায় যেরকম থাকে, আবার বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়, সেম হয়ে যায়। ওইরকমই হয়ে যায়। কচি পাতা এবং বয়স্ক পাতায় তার মানে আমরা ক্লোরোফিল কম থাকে। ক্লোরোফিল কম থাকে, তাই সালোক সংশ্লেষণের হার কম। কিন্তু মাঝারি পাতায় সালোক সংশ্লেষণের হার বেশি। মাঝারি পাতায় সালোক সংশ্লেষণের হার বেশি। যৌবন যখন থাকবো তখন ওই যে একটা বলে না, যৌবন যার যুদ্ধে যাওয়ার প্রবণতা নাই। উত্তম সময়। 18 বছর বয়সে এটা এগুলো পড়া ইয়েতে পড়ে নাই? কোথায়? আর্মিতে কিন্তু এরকম। আর্মিতে যারা যায় হ্যাঁ। ওরা যায় হলো 18 বছর বয়স, ওইটা এবং হচ্ছে- ওদের রিটায়ারমেন্ট আবার আগে আগেই হয়। দেখা যায় 50-60 বছর হয়ে গেলে রিটায়ারমেন্ট আসে। 50-60 না, 55 হয়ে গেলে রিটায়ারমেন্ট। আচ্ছা, মানুষের কারণ আর্মি ক্ষেত্রে তোমার ভালো ইয়ে। যখন দামাল ছেলে ছিলে তখন সেটা ব্যবহার করে ফেলছে। আচ্ছা, যখন বুড়া হয়ে গেছে তখন তোমার মূল্য নেই। তাহলে পাতার অন্তর্গঠন, হেডলাইন দিয়ে লেখেন পাতার অন্তর্গঠন। যদি এর মধ্যে পাতার অন্তর্গঠন দেখেন, পত্ররন্ধ্রের সংখ্যা, পত্ররন্ধ্রের সংখ্যা, অবস্থান, এর উপর সালোক সংশ্লেষণ নির্ভর করে। তাহলে পত্ররন্ধ্র যদি বেশি বেশি থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি দিতে পারবো, তাহলে সালোক সংশ্লেষণ হার বাড়বে। ক্লোরোফিল, হেডলাইন দিয়ে লেখেন ক্লোরোফিল। তাহলে পাতায় ক্লোরোফিল বেশি থাকলে সালোক সংশ্লেষণের হার বাড়ে। পাতায় ক্লোরোফিল বেশি থাকলে, ওই এদিকে আয়। আসো আসো, কই যাও তোমরা? জুতা খুলে বুঝে কিনা বসে গেছেন, বসো। তাহলে কি বললাম, কিসের কথা কইছি? ক্লোরোফিল বেশি থাকলে সালোক সংশ্লেষণের হার বেশি হবে। বেশি হয়, বেশি হয়। তারপরে শর্করা পরিমাণ, পানি। এই শর্করা পরিমাণ লেখেন। শর্করা পরিমাণ। এই শোনো, তোমাদের একটা কাজ দেই, কোশ্চেন লেখো আগে একটা। আচ্ছা, তুমি একটা কোশ্চেন লেখো, আমি তারপর থাকবো না, কোশ্চেন লেখো। আচ্ছা, কোশ্চেনটা লিখে তোমরা খাওয়া দাওয়া করে করতে যাও। তোমরা এখানে যে 1 ঘন্টা থাকবা নেক্সটে, এই কোশ্চেনটা পড়ে 10 মিনিটে লিখে তারপরে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের জন্য এক্সট্রা কাজ। আমরা 3 জন শুধু। হ্যাঁ, শুধু কোশ্চেনটা লেখো। কোশ্চেন লেখো যে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। এই কোশ্চেনটা তোমরা পড়বা, মুখস্থ করে তারপরে লিখবা। তারপরে কি বলছি?
শর্করা পরিমাণ, পাতার শর্করা পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার কমবে না বাড়বে? বাড়বে। অবশ্যই বাড়বে। কি সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি কমবে। হ্যাঁ, কেন কমবে? শর্করা বৃদ্ধি কারণ অলরেডি তো এই যে আছে উৎপাদ বাড়লে কি হয়? কমবে। লেখেন যে তাই হ্যাঁ স্নায়ুতন্ত্র শ্রেণীবিন্যাস মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন বর্ণনা কাজ। মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন বর্ণনা কাজ। অ্যাকচুয়ালি তুমি লেখো দুনিয়াতে কি কষ্ট করার মানে মজা করার লেগে আইছো? কষ্ট করার জন্য আসছো, পৃথিবীর লোক কষ্টের জায়গা। তাহলে কি বললাম? শর্করা পরিমাণ বাড়লে কি হয়? সালোক সংশ্লেষণ হার কমে। দেখেন তাই বিকেল বেলায় সালোক সংশ্লেষণ হার কম, সকাল বেলায় সালোক সংশ্লেষণ হার বেশি। পাতার মধ্যে বিকেল বেলায় সালোক সংশ্লেষণ কম হয়, সকাল বেলায় সালোক সংশ্লেষণ বেশি হয়। কারণ কি পাতার মধ্যে সকাল বেলায় কি হয়? থাকে না শর্করা তো শর্করা সব ব্যবহৃত হয়ে যায়, রাত্রের বেলায় ব্যবহৃত হয়ে যায়, আর দিনের বেলায় এটা বেশ কম কম। বেড়ে গেলে তখন এটা বাড়ে না। হ্যাঁ যাও তাহলে তোমরা এখন খেতে এসো। তোমরা এসে সুন্দর করে আসবে, 5টা মিনিট পরে এসে সুন্দর করে পড়বা। কম থাকে বিকালে কম সকালে বেশি। কটা বাজে? পৌনে 56 বাজে। লেখো, তারপর লেখো যে পটাশিয়াম, হেডলাইন দিয়ে লেখো। আধা ঘন্টা নাকি করে হ্যাঁ 9টা তোমরা 10টা 10-এর মধ্যে এসে উপস্থিত হবে এখানে। দেখো যে শর্করা পটাশিয়ামের পরিমাণ। দেখো পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। এটি সালোক সংশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা হেডলাইন দিয়ে লেখেন। আরেকটা লেখেন এনজাইম। প্রয়োজনীয় এনজাইমের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হার বাড়ে। প্রয়োজনীয় এনজাইমের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হার বাড়ে। আরেকটা দিয়ে লেখেন, হেডলাইন দিয়ে লেখেন, 2 লাইনে শেষ হয়ে যাবে। সালোক সংশ্লেষণের হার বা কোশেন্ট, লিখি QUOTIENT, সালোক সংশ্লেষণ হার অবলিক দিয়ে লেখেন PQ মানে এটা হলো ফটোসিনথেটিক কোশেন্ট। ফটোসিনথেটিক কোশেন্ট QUOTIENT কোশেন্ট, QUOTIENT কোশেন্ট। PQ মানে ফটোসিনথেটিক কোশেন্ট। এটা বলতে কি বোঝায়? হার মানে হার হলে লেখেন যে কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে। দেখেন যে সালোক সংশ্লেষণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর সালোক সংশ্লেষণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর অনুপাতকে কি বলে? এর মান 1 দেখি সব ক্ষেত্রে। হ্যাঁ মানে যত এই যে রিঅ্যাকশন হচ্ছে দেখেন তো কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে 6টা আর অক্সিজেন নির্গত হচ্ছে 6টা। এর জন্য এটার মান কত? দেখেন এর মান 1। আরেকটা লিখবেন যে HW লেখেন, জীবজগতের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব। তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। একটা অংশ 2-3 লাইনের কিছু অংশ আছে। ম্যাথ না লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিট মিনিমাম, এর মধ্যে বেশি কিছু নাই কিন্তু। এবারে ক্লাসে আচ্ছা পরের ক্লাসে বুঝিয়ে দেবো। পরের ক্লাসে একটা রিভিউ নিয়ে নেক্সট ক্লাসে পরীক্ষা নিয়ে দেবো। আমারও পরীক্ষা। আরে তো অফিসে পরীক্ষা না দিলে পড়া হয় না, এটা আসলে